এখন আমি তোমাদের যে টপিকটা পড়াবো সেটা হলো প্লাটিহেলমিনথিস। আমরা পূর্বে যেটা পড়াইছি সেটা হলো পরিফেরা, তারপর নিডারিয়া। যারা এই ক্লাসগুলো করো নাই তারা অবশ্যই করবা, কারণ ওখানে তোমার বেসিক টু অ্যাডমিশন লেভেলে করে দিচ্ছি। তো এখন আমি তোমাদের প্লাটিহেলমিনথিস পড়াবো। প্লাটিহেলমিনথিস পর্বটাকে আমরা অনেক নামে চিনি, যে আমরা বলি এটাকে ফিতাকৃমি বলা হয়। কেন বলা হয় তা আমরা এখনো জানি না। তা আমরা দেখি যে আসলে কিভাবে বলা হয় থাকে, যে প্লাটিহেলমিনথিসকে চ্যাপ্টারকৃমি বা ফিতাকৃমি। তো দেখো, একটা প্লাটি, একটা হেলমিনথিস। এখানে প্লাটি এবং হেলমিনথিস এটা দুটাকে আমরা ভাগ করলাম। তো প্লাটি, এখানে একটা শব্দ লুক আছে, প্লেট। আমরা যে খাবারে ভাত খাই সেটাকে প্লেটে খেয়ে থাকি, এবং প্লেটটা কেমন চড়াকৃতির হয়ে থাকে, যাকে আমরা বলি চ্যাপ্টা বলে থাকি। তাহলে প্লেট দ্বারা আমরা বুঝাচ্ছি কি চ্যাপ্টা। এবং দেখো এগুলা কি, এই যে তোমার যে চ্যাপ্টা আকৃতি আছে এগুলা কি, আমরা দেখো অনেক সব ফিতা কিন্তু চ্যাপ্টা বরাবর থাকে, এভাবে আমরা পেঁচাতে থাকি। আবার সুতা কিন্তু আমরা এইভাবে পেঁচাতে থাকি। এটা ধরো এটাই একটাই লাঠি, এর ভিতরে আমরা এইভাবে পেঁচাই। এই যে আমরা পেঁচাচ্ছি, এটাকে আমরা কি বলে থাকি? এটাকে আমরা ফিতা বলে থাকি। তাহলে এখানে বলা হয়েছে কি প্লেট। প্লেট দ্বারা বোঝাচ্ছে কি চ্যাপ্টা। প্লেটটা দেখতে কেমন? চ্যাপ্টা। এবং এখানে যে পেঁচানো হচ্ছে, কিভাবে পেঁচানো হচ্ছে? একটা ফিতা বা সুতাকে আমরা আটকাচ্ছি, এটাকে আমরা ফিতা বলে ইঙ্গিত করে থাকি। এবং এইগুলাকে আবার কি বলা হয়? রিবনও বলা হয় থাকে। কারণ যেগুলোকে পেঁচানো হচ্ছে একটা নির্দিষ্ট বরাবর, এই পেঁচানো সুতা বা এগুলোকে আমরা কি বলি? রিবন বলে থাকি। এবং এই যে হেলমিনথিস, এই হেলমিনথিস দ্বারা বোঝাচ্ছে হলো অর্ম, অর্থাৎ কি কৃমিকে বলা থাকে। তাহলে আমরা বুঝলাম যে প্লাটিহেলমিনথিসকে কেন চ্যাপ্টা কৃমি বা ফিতা কৃমি বলা হয়ে থাকে। এখন আমরা যাব তোমার এখানে কি চোষক জিনিসটা কি, শিকাগোজ জিনিসটা কি, মানে এগুলো আমরা কি ছন্দিবিচ্ছেদ যাবো, একটা প্রাণীর ভিতরে কি কি থাকে এগুলো নিয়ে আমরা এখন গবেষণা করব। তো দেখো, আমরা যদি একটা ট্যাপ দেখি, ট্যাপ মানে কি পানির ট্যাপ, বা এরকম এরকম চার আকৃতি একটা এরকম দেখি। তো এগুলোকে ধরো এরকম গোল আকৃতি, এগুলো গোল আকৃতির। তো দেখো এখানে এভাবে থাকে, রশ্মি সিস্টেম। তো এই যে এখানে এটা এটা একটা মুখ, এটা হলো কি একটা মুখ। এবং এই যে মুখটা যে আছে, এটা কি আছে? এটা হুক সিস্টেম আছে। হুকটা মানে কি? কোনো কিছু আটকে রাখা, কোনো কিছুকে শক্ত করে আটকে রাখাকে বলতেছি আমরা কি? হুক। ধরো এই যে এখানে যে আমরা বললাম যে এটা কি কৃমি, এই কৃমিটা কেমন? পরজীবী। পরজীবী দ্বারা কি বুঝতেছো তোমরা? এই পরজীবী শব্দ দ্বারা আমরা কি বুঝি? দেখো তো, এই যে পরজীবী শব্দ দ্বারা আমরা কি বুঝি? আমরা মুক্তজীবী পড়াইতে আছে, মুক্তজীবী বলছিলাম ফ্রি লিভিং, এবং তোমার পরজীবী দ্বারা বললাম হলো প্যারাসাইট, অর্থাৎ যারা একটা পরিবেশের সাথে আরেকটা পরিবেশে থাকবে, মানে এক প্রাণীর ভিতরে আরেক প্রাণী থাকবে, কিন্তু তার কি ক্ষতি করবে, উপকার করবে না। তার কিছু উপকার নেবে, কিন্তু তার উপকার করবে না, বরং তারই ক্ষতি করবে, তাকে আমরা বলি কি? পরজীবী। যেমন আমাদের পেটের ভিতর কৃমি আছে, বিভিন্ন প্রাণীর ভিতরে, গরু ছাগল এগুলোর ভিতরে কৃমি আছে, সেগুলো কি করে? তারা ভিতরে থাকে এবং কি করে? তাদের তার রক্ত বা বিভিন্ন ধরনের পুষ্টি উপাদান খাবার এগুলো নেয়, কিন্তু তার উপকার করে না, বরং কি ক্ষত করে। কারণ কি? সেখানে ঘাস সৃষ্টি হয় বা বিভিন্ন ধরনের ক্ষত সৃষ্টি হয়। এটা কি করে থাকে? কৃমি করে থাকে। তাহলে এটা কি? পরজীবী। পরজীবীর কথা কি ছিল? যে অন্যের ক্ষতি করে। পরজীবীর কথা কি বললাম? আবারও বলো, অন্যের ক্ষতি করে। তাহলে এখানে যে পরজীবী দ্বারা বললাম অন্যের ক্ষতি করে। এবং এই যে ধরো আমাদের যে পরিপাক নালী আছে, অর্থাৎ পরিপাক নালী কেমন? ধরো এই যে এটা আমাদের একটা নালী, এই নালীতে আছে, ধরো এই নালীতে তো রক্ত প্রবাহিত হয়। কি প্রবাহিত হয়? রক্ত প্রবাহিত হয়। তো এই রক্তগুলো যে প্রবাহিত হচ্ছে, তে এর যদি কোনো একটা জিনিস যদি আটকে না ধরে, তাহলে দেখে কি চলে যাবে। কিন্তু এটা কি করে? আটকে যে ধরে, শক্ত করে আটকে ধরে, এটা কে করে? হুক করে। কে করে? হুক করে। আর এটাকে এভাবে আটকে রাখার জন্য এটাকে আমরা বলতেছি হলো কি তোমার, যে গুরুত্বপূর্ণভাবে ভূমিকা পালন করে চোষক জিনিসটা। এখন তুমি একটা জিনিস দেখো, এই চোষক কি তোমার এই হুকটাকে আমরা বলতেছি কি? এই হুকটাকে বলতেছে, এই হুকটাকে আমরা কি বলে থাকি? যে যে কোনো প্রাণীতে খুবই গুরুত্বপূর্ণভাবে ভূমিকা পালন করে কে? এই যে তোমার পরজীবীগুলা সুন্দর করে আটকে রাখে। এখন আমি দেখবো যে চোষক জিনিসটা কি। চোষক মানে কি? সে তো আটকে রাখলো, এখন তার তো কিছু দরকার, সে কিভাবে খাবে? তার তো ওখানে চল নাই, কোনো কিছু নাই, সে কি করবে? চুষে খাবে। কি করবে? চুষে খাবে। এই চুষে যে খাচ্ছে, এটার নাম আমরা কি দিলাম?
সাকার। তাহলে কি গেল? সাকার। তাহলে ধরো এর ভিতরে যে এখানে চোষাকার কোন একটা জিনিস আছে, এটাকে আমরা বলতেছি কি? সাকার। তো সাকার মানে কি? চোষক। তো দেখো আমি এই যে চিত্রটাই এখানে এভাবে দেখাইছি। এই দেখো এখানে কি, এটা মুখ, এটা কি? মুখের অংশ, এটা আটকে রাখে, এটাকে আমরা বলতেছিল হুক। কি বলে থাকি? হুক। এবং এই যে পাশাপাশি যে এবার দুইটা, এটা এটা কি? এটা কি? ওই চুষে খাচ্ছে, এটা কি বলতেছি আমরা? সাকার। এটাকে কি বলি? সাকার। তোমরা হয়তো চোষক এবং সাকার শব্দটা বুঝতে পারছো, যে হুক কি করে আটকে রাখে, চোষক কি করে চুষে খায়। এখন একটা শব্দ আছে প্রোগ্লোটিড। প্রোগ্লোটিড মানে কি? তোমার ওই দেহতে, মানে কৃমির বা অন্য অন্য অংশে যে দেহতে আছে, এখানে খণ্ডক বিশিষ্ট বোঝাচ্ছে, সদৃশ অংশটুকু বোঝাতেছে, সেটাকে বলতেছিল প্রোগ্লোটিড। তার প্রোগ্লোটিড দ্বারা কি বোঝাচ্ছে? খণ্ডিত অংশ সদৃশ, মানে সমান সমান ভাবে ভাগ করতে পারে, এটাকে আমরা বলতেছিল প্রোগ্লোটিড। তাই আশা করি তোমরা এই শব্দটা বুঝতে পারছো। এখন আমি তোমাদের পৌষ্টিকতন্ত্র শব্দটা বুঝাবো। পৌষ্টিকতন্ত্র দ্বারা বোঝাচ্ছে কি? অর্থাৎ যেখানে পৌষ্টিক নালী এবং পৌষ্টিক গ্রন্থি থাকবে। ভাই এই জিনিসটা কি পৌষ্টিক নালী? ধরো এই যে এটা হলো তোমার পরিপাকতন্ত্র বা পরিপাকতন্ত্র, বা এটা তোমার হলো নালী, পরিপাক নালী। তো এর ভিতরে ধরো কোনো খাবার আসলো, আমিষ জাতীয়, প্রোটিন জাতীয় যে কোনো খাবার আসলো, তো এটা ভাঙার জন্য কি করে? বিভিন্ন ধরনের গ্রন্থি থাকে ওটা ভাঙানোর জন্য। যদি আমিষ জাতীয় আসে তাহলে প্রোটিনের কোনো একটা এনজাইম যাবে, যায় ওটাকে ভাঙবে, কোনো একটা গ্রন্থি থেকে আসবে। তো এই যে গ্রন্থি থেকে যে কোনো একটা কিছু আসলো, আসে কি এগুলোকে ভাঙবে, এগুলোকে ভাঙবে, ভাঙে ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত করবে। এই কাজটা কি করতেছে? পৌষ্টিক গ্রন্থি থেকে কিছু এনজাইম আসতেছে বা পুষ্টিক গ্রন্থি থেকে কিছু আসতেছে, আসে এগুলো কাজ করতেছে। তার পৌষ্টিক গ্রন্থির তো কাজ অবশ্যই আছে। তাহলে তোমার পৌষ্টিক নালীতে কোনো খাবার আসলো, পৌষ্টিক গ্রন্থি সেইগুলোকে ভাঙতে সাহায্য করে। কিন্তু আমরা প্লাটিহেলমিনথেসিস যখন কৃমি পড়বো, সেখানে যে পৌষ্টিক নালী আছে, এখানে কোনো পৌষ্টিক গ্রন্থি থাকে না। এখানে এসে যে কোনো একটা খাদ্যকে ভাঙবে, এর কোনো অংশবিশেষ খুঁজে পাওয়া যায় না। আচ্ছা বলো তো কেন পৌষ্টিক গ্রন্থি নাই বা কি জন্য ভাঙতে পারতেছে না? দেখো রক্তে যে খাবারগুলো যে বাহিত হয় সেগুলো কেমন? সেগুলো পুষ্টি, সেগুলো কি দেহের জন্য উপকারী, অক্সিজেন সমৃদ্ধ খাবার। তো এগুলো কি ভেঙে আসতেছে না? রক্তে কখন আসে? সব কিছু ভাঙানো শেষ হওয়ার পরে তো রক্তে আসতেছে। তো রক্তে যখন আসে তাহলে কি তার কি আর কোনো খাবার ভাঙানো থাকে লাগে না? লাগে না তো। তাহলে আমরা দেখতেছি এই খাবার যে রক্ত, এখানে যে রক্ত প্রবাহিত হচ্ছে, এর ভিতরে পুষ্টি উপাদানগুলো আসতেছে, এখানে কোনো খাবার তো বড় আকৃতিতে নাই, এভাবে দানা আকৃতিতে নাই, এগুলো ক্ষুদ্র ক্ষুদ্র কণায় ভাগ হয়ে আসতেছে। তাহলে কি এখানে কি কোনো পুষ্টি গ্রন্থি থাকবে? এই গ্রন্থি এসে কি তাকে কোনো হেল্প করবে না? এই জন্য বলা হয়ে থাকে এখানে কোনো কি পুষ্টি গ্রন্থি নাই, শুধু কি আছে? পুষ্টিক নালী আছে। তাহলে তোমরা এই শব্দটা বুঝতে পারছো যে কি জন্য তোমার পুষ্টিক গ্রন্থি নাই, পুষ্টিক নালী আছে, মানে বিদ্যমান আছে। তো এখন আর একটা শব্দ দেখবো, সেটা হলো কি? সিলোম বিহীন। আমরা তো পরজীবী শব্দটা বুঝতে পারছি যে অন্যের ক্ষতি করবে, উপকার করবে না, এবং সেই প্রাণীর দেহে বসবাস করবে, সেটা তো আমরা বুঝছি। সিলোমবিহীন দ্বারা কি বোঝায়? দেখো আমি যে সিলোম লেকচারটা দিয়েছি, তোমরা অবশ্যই ওটা করবে, ওখানে সুন্দর করে ব্যাখ্যা দিয়ে যাচ্ছি। তারপর আবার বলতেছি সিলোম জিনিসটা কি। সেখানে আমরা দেখলাম যে 4টা জিনিস থাকবে। তার মধ্যে প্রথম শর্ত হলো ত্রিস্তরী হতে হবে। প্রথম শর্ত কি? একটা সিলোম হতে গেলে প্রথম শর্ত হলো ত্রিস্তরী হতে হবে। তারপর হতে হবে মেসোডার্মাল কোষ থাকতে হবে। তারপর হলো তোমার হলো কি, তোমার গহ্বর থাকতে হবে, এবং কি থাকতে হবে? পেরিটোনিয়াম পর্দা থাকতে হবে। পেরিটোনিয়াম পর্দা থাকতে হবে। এই 4টার কোনো একটা অংশ বিশেষ যদি উপস্থিতি না হয়, তাহলে সেটাকে আমরা সিলোম বলবো না। দেখো প্লাটিহেলমিনথেস এখানে ভ্রূণস্থল কিন্তু ত্রিস্তরী, কারণ এখানে কি আছে? একটোডার্মিস আছে, এন্ডোডার্মিস আছে, এবং কি আছে? মেসোডার্মিস আছে। মেসোডার্মিস বাদ দেখেন আছে কি? মেসোকাইম আছে, মেসোকাইম। এখন ওটা আমি তোমাদের পড়াচ্ছি, দেখো আগে। তো দেখো এখানে দেখা যাচ্ছে কি ত্রিস্তরী আছে, মেসোডার্মাল কোষ আছে, কিন্তু এখানে কি নাই? গহ্বরটা নাই, এবং পেরিটোনিয়াম পর্দাটা ওইভাবে থাকে না। এই জন্য আমরা কি বলি যে তোমার প্লাটিহেলমিনথেস হলো সিলোমবিহীন। এখন কথা হলো যে ভাইয়া আপনি যে বলেন পেরিটোনিয়াম পর্দা না, এটা আমাকে একটু দেখান তো। এখন তোমরা এটাই দেখো, তো বললাম কি এখানে মেসোকাইম বিদ্যমান। অর্থাৎ দেখো এই যে ধরো এটা একটা কোষের স্তর, এই যে ভিতরের যেটাকে আমরা বলতেছি, এটাকে বলতেছে হলো তোমার একটোডার্ম, আর এটাকে বলতেছি আমরা এন্ডোডার্ম।
এটাকে বলতেছি আমরা এক্টোডার্ম, এটাকে বলতেছি হলো এন্ডোডার্ম। ডার্মা ডার্মাল, ডার্মাল কখন হয়? অপরিণত কোষে। যখন পরিণত অবস্থা হয়ে যায় তখন এটা কি হয়? ডার্মিস হয়ে যায়। তাই লিখলাম ডার্মিস, আর হলো ডার্মিস। এগুলো আমি পড়াইছি পূর্বে। এবং এই দেখো ভিতরে যে ফাঁকা ফাঁকা জায়গা থাকে, এগুলো যে কোষের রূপান্তরিত হয়, এগুলো কি আমরা জানি কি মেসোডার্মাল কোষ বা মেসোডার্ম বা মেসোডার্মিস। তো এই মেসোডার্মিসটা কি হবে? মেসেনকাইমে পরিপূর্ণ হয়ে যাবে, অর্থাৎ স্পঞ্জ প্যারেনকাইমে বিদ্যমান হবে। কারণ তোমার এটা কি অবস্থায় আছে, ধরো এই যে এখানে যে তোমার হলো আমি বললাম কি মেসেনকাইম, কি বললাম? মেসেনকাইম। এই তোমার মেসেন আমরা কি বুঝতেছি? পূর্ণ অবস্থায় থাকবে। কাইম দ্বারা কি বুঝতেছি? এগুলো কি হবে? পূর্ণ অবস্থায় থাকবে, মিডল বরাবর পূর্ণ অবস্থায় থাকবে, এগুলো কি বলতেছি আমরা? মেসেনকাইম। তো এখানে যখন ধরো এই অংশগুলো ধরো একটা পূর্ণ অবস্থা, ধরো এরকম খোলা অবস্থা আছে, এটা স্পঞ্জ প্যারেনকাইমা বা তোমার মনে করো এই মেসেনকাইম দ্বারা এগুলো পরিপূর্ণ আছে টিস্যুগুলা। যদি পরিপূর্ণ অবস্থায় থাকে তাহলে কি এখানে কোনো গহ্বর আছে? না। যেহেতু গহ্বর নাই সেহেতু এটাকে আমরা কি বলতে পারবো না? সিলম বলতে পারবো না। তোমরা হয়তো বুঝতে পারছো। আবারও বলতেছি, এখানে কি হবে? মেসেনকাইম দ্বারা এগুলো কি পরিপূর্ণ থাকবে। গহ্বরটা যদি ফাঁকা থাকে সেখানে কি হবে? মেসোকাইম দ্বারা পরিপূর্ণ হবে। কাইম কি জন্য আছে? কারণ পূর্ণ অবস্থায় হতে হবে। কাইম শব্দ দ্বারা যা বোঝা যায়, এগুলো কি করবে? পূর্ণ অবস্থায় পরিণত করবে। কি বরাবর? মেসেন, মানে মেস মানে বোঝাচ্ছিল মিডল বরাবর, যে পূর্ণ অবস্থায় করবে তাকে আমরা বলতেছি মেসেন কাইম। এখন আমরা যাব তোমার হলো শিখা কোষ জিনিসটা কি। দেখো শিখা কোষ হলো তোমার হলো এগুলো কি রেচন অঙ্গ হিসেবে কাজ করে শিখা কোষ। তে এই শিখা কোষটা মূলত ধরো এই যে এটা একটা গহ্বর, এই যে এটা একটা কোষ, এর চারপাশ এরকম, এখানে এরকম ভাবে থাকে, এখানে নালী বরাবর এরকম থাকে। তো এই কোষের ভিতরে কি? এটা কি নিউক্লিয়াস। এবং এই যে নালী বরাবর থাকে এখানে কি থাকে? এগুলো কি? এগুলো সিলিয়া। অর্থাৎ সিলিয়ার কাজগুলো কি? সিলিয়া গুলো কি করে? এবার নড়াচড়া করতে গুরুত্বপূর্ণভাবে ভূমিকা পালন করে। অর্থাৎ সিলিয়া কি করে? সে নড়াচড়া করতে গুরুত্বপূর্ণভাবে ভূমিকা পালন করে। এবং কোনো কিছু পদার্থ যদি থাকে সেগুলো কি করে? এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করতে পছন্দ করে। তো সিলিয়াটা কি করে? এই যে তোমার মনে করো কি এটা কোষে যদি বাইরের স্তর থাকে, এই যে সিলিয়া বাইরেও বিদ্যমান দেখা যায়, যা আমি যে এখানে সুন্দর করে দেখাচ্ছি, একটা কোষের বাইরে এভাবে সিলিয়া বিদ্যমান থাকে। তো সিলিয়া কি করবে? ধরো এর ভিতরে যদি কোনো বর্জ্য পদার্থ আসে, এগুলো কি করবে? বের করে দেওয়ার চেষ্টা করবে। এবং বের করার জন্য এখানে এই যে তোমার এখানে কি শিখা কোষ খুবই গুরুত্বপূর্ণভাবে ভূমিকা পালন করবে। শিখা কোষকে আমরা বলি হলো ফ্লেম সেল। কি বলি? ফ্লেম সেল। অর্থাৎ ফ্লেম সেল কি করবে? যাবতীয় বর্জ্য পদার্থ ত্যাগ করতে গুরুত্বপূর্ণভাবে ভূমিকা পালন করবে। এটা আমি যেখানে সুন্দর করে দেখাচ্ছি, ধরো যে এটা হলো একটা তোমার হলো ফ্লেম সেল, এবং তোমার যেটা হলো তোমার সিলিয়া, আর এটা হলো তোমার হলো টিউব। যা তোমার এই যে ফ্লেম সেলে কি বিভিন্ন ধরনের পদার্থ আসবে, এটা হলো তোমার হলো নিউক্লিয়াস। এখানে কি হবে? বিভিন্ন ধরনের পদার্থ আসবে, এই সিলিয়া কি করবে? নড়াচড়া করবে, আর এখান থেকে কি করবে? এগুলো বের করে দিবে। তোমরা হয়তো শিখা কোষ শব্দটা বুঝতে পারছো। এখন এখানে একটা গুরুত্বপূর্ণ একটা কথা আছে, কারণ কি একটা বইতে তো নাই, অনেকগুলো বই মিলে অনেক কথা থাকে। আমি সব বই ঘাটাঘাটি করে এগুলো পড়াচ্ছি। দেখো একটা কথা আছে কি, প্রোটোনেফ্রেডিয়া, একটা হলো তোমার হলো মেটানেফ্রেডিয়া। প্রোটো শব্দ দ্বারা কি বোঝাচ্ছে? সরল, সহজ, সেটাকে আমরা বলতেছি হলো কি প্রোটোনেফ্রেডিয়া। আর মেটা দ্বারা বোঝাচ্ছে কি? চেঞ্জ, পরিবর্তন হবে, জটিল, সেটাকে আমরা বলতেছি কি মেটানেফ্রেডিয়া। অর্থাৎ তুমি যদি এই যে এখানে দেখো, এখানে তুমি কি দেখতেছো? এখানে রেচন অঙ্গটা কি হিসেবে কাজ করতেছে? সহজ হিসেবে কাজ করতেছে। দেখো এই যে এখান থেকে কি হলো? বর্জ্য পদার্থগুলো এর ভিতরে ঢুকতেছে, এবং এখানে কি রেচন অঙ্গ হিসেবে ধরো শিখা কোষ কাজ করতেছে এবং সহজে বের করে দিতেছে। আর এখানে কি এগুলো একটা থাকে না, এখানে আরেকটা থাকে, এখানে আরেকটা থাকে, অনেকগুলা থাকে। অর্থাৎ এর প্রাচীর প্রাচীর যেমন অনেকগুলো ভিতরে ছিদ্র দিয়ে ভিতরে ঢুকে এবং অনেকগুলো ছিদ্রের মাধ্যমে বের করে দেয়। তাহলে এগুলো সরল না, জটিল তো না। কারণ এর অনেক একটা সমস্যা হলে আরেকটা আছে, আর একটা সমস্যা হলে আরেকটা আছে। কিন্তু মেটা দ্বারা কি? জটিল বোঝায়। যেমন ধরো এই যেটা আমাদের কিডনি, যে এটা আমাদের কিডনি,
এটা আমাদের কিডনি। এই কিডনি থেকে যখন আমাদের বর্জ্য পদার্থগুলো বের হবে তখন কি আমাদের অনেকগুলো নালী আছে না, আমাদের তো একটা নালী আছে। এই একটা নালী দিয়ে আমাদের কি হবে, বর্জ্য পদার্থগুলো বের হবে, ইউরিয়া গঠিত বর্জ্য পদার্থ। তো এটাকে আমরা বলতেছি মূত্র থলি, এবং তারপর কি মূত্র নালী দিয়ে বের হয়ে যায়। তো এটার জন্য কি অনেকগুলো প্রাচীর আছে না, যদি একটা সমস্যা হয় তাহলে শরীরে 12টা বেজে দিবে। এই জন্য এটাকে আমরা বলতেছিলাম মেটানেফ্রেডিয়া। তাহলে আমাদের যেটা হয়, আমাদের শরীরে যেটা হয় সেটাকে বলতেছি আমরা মেটানেফ্রেডিয়া। নেফ্রেডিয়া মানে কি, রেচনাঙ্গ। নেফ্রেডিয়া মানে কি, রেচনাঙ্গ। আর মেটা মানে কি, চেঞ্জেস বা পরিবর্তন, যাকে আমরা বলতেছি হলো কি জটিল। এবং এটা কি সহজ, যাকে আমরা বলতেছি প্রোটো মানে কি আদি। আর নেফ্রেডিয়া মানে কি, রেচনাঙ্গ, নেফ্রেডিয়া। তোমরা প্রোটোনেফ্রিডিয়া এবং মেটানেফ্রিডিয়া শব্দটা হয়তো বুঝছো। এরপর আমরা আসবো কি স্নায়ুরজ্জু। স্নায়ুরজ্জু জিনিসটা কি, দেখো আমরা নিটের এতে দেখছি যে স্নায়ুরজ্জু তোমার কি থাকে, যে তোমার মেসোগ্লিয়াতে আছে বরাবর থাকে এবং ওখানে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ওখান থেকে শুরু হয়, মানে মনে করো নিটের থেকে প্রাথমিকভাবে কেবল শুরু হচ্ছে। তারপর আমরা যখন প্লাটিহেলমিনথেসে আসবো এখানে আরো বেশি দেখবো যে না, এখানে স্নায়ুরজ্জু আরো গুরুত্বপূর্ণভাবে ভূমিকা পালন করতেছে। স্নায়ুরজ্জুগুলো যখন গুরুত্বপূর্ণভাবে ভূমিকা পালন করে তখন কি করে, কাজ ভালোভাবে দেখায় এবং ধীরে ধীরে কি হয়, এটা ধীরে ধীরে ভালো লেভেলে চলতে থাকে। যেমন আমরা তোমার প্লাটিহেলমিনথেস থেকে আমরা কি যাবো নেমাটিহেলমিনথেস, তারপর ধীরে ধীরে যখন পর্ব যত বাড়তে থাকবে তখন কি স্নায়ুরজ্জু অনেক আপডেট দেখতে পারবো। তো এখানে আমরা সেম কি, আমরা স্নায়ুরজ্জু এখানে আপডেট দেখতে পারি, যেখানে বিভিন্নভাবে গুরুত্বপূর্ণভাবে ভূমিকা পালন করে। এটা হলো তোমার স্নায়ুরজ্জু, যে তোর নার্ভগুলা যেখানে গুরুত্বপূর্ণভাবে ভূমিকা পালন করবে। যেমন দেখো এই যে এখানে যে দিলাম, এই যে নীল কালার বরাবর, এই যে এটা, তো এখানে দেখো কি, এখানে কি অনেকগুলো স্নায়ুরজ্জু, এই যে অনেকগুলো স্নায়ুরজ্জু মিলিত হয়ে এখানে শাখা প্রশাখা হয়ে গেছে। এটাকে আমরা বলতেছি হলো গ্যাংলিয়ন। কি বলতেছি, অনেকগুলো যখন নার্ভ একসাথে কাজ করবে বা কাজ করা শুরু করে তাকে আমরা কি বলি, গ্যাংলিয়ন বলে থাকি। গ্যাংলিয়ন, এটা হলো তোমার হলো স্নায়ুরজ্জু। এবং বলছে উভয় লিঙ্গ, মানে কি তোমার এই কৃমিতে মূলত কি পুং এবং স্ত্রী দুটাই থাকে এবং এটা জনজনের সক্ষমতা থাকে। দেখো এটা যদি তোমার দুই ধরনের না থাকতো তাহলে কি এটাকে বাইরে থেকে এসে কি ভিতরে প্রবেশ করার কোনো ওয়ে আছে না, তো তাহলে ভিতরেই একটা প্রাণীর মধ্যে কি থাকবে, পুং এবং স্ত্রী জন থাকবে। ধরো এটা একটা প্রাণী, এখানে কি থাকবে, পুং, এটা থাকবে স্ত্রী। তবে এরা নিজেদের মধ্যে স্বনিষেধ ঘটাবে না। কি জন্য ঘটাবে না, কারণ এরা নতুন করে আবার কি করবে, ওই যে আমরা তো বাদ পড়ছি নিজের যেতে, ওইরকম ভাবে এরা কি করে আর একটা পুনর্জন্ম, মানে পুনর্জন্ম করার একটা ক্ষমতা রাখে। তো এটা আর একটা সৃষ্টি হবে। তো এখানে এটা এইভাবে থাকে, তো এদের মধ্যে বিক্রিয়া করে ভিতরে প্রমাণের বিকাশ হতে থাকে। আর এটা হলো তোমার উলঙ্গের কাজ। এখন আমি তোমাদের যেটা পড়াবো সেটা হলো তোমার লার্ভা। তো দেখো লার্ভা জিনিসটা অদ্ভুত। তো এই লার্ভা পড়ানোর আগে আমি এই বিগত বড়গুলো আমি আরেকবার তোমাদের রিভিশন দেবো। তো প্রথমে বলছিল চ্যাপ্টাকেমি। চ্যাপ্টাকেমি কি জন্য বলা হয়, যেহেতু দেখে বলতেছি প্লাটিহেলমিনথেস, প্লেট শব্দ থেকে আসছে। এই প্লেট মানে দেখতেছিল চ্যাপ্টা বা এগুলো ফিতার মতো আটকানো যায়, এই জন্য এটাকে আমরা বলতেছিল চ্যাপ্টাকেমি বা ফিতাকেমি। তারপর বললাম চোষক। চোষক দ্বারা কি তোমার মনে কি চুষে খাবে, এটাকে আমরা বলতেছি চোষক। এই যে এটাকে কি বলি, চোষক। এবং এটাকে আমরা কি বলতেছি, হুক। হুক মানে কি আটকে থাকবে। প্রোগ্লোটিক শব্দটা সদৃশ অংশগুলোকে বোঝায়। পৌষ্টিকতন্ত্র মানে কি পৌষ্টিক নালী এবং পৌষ্টিক গ্রন্থি থাকবে। এখানে শুধুমাত্র পৌষ্টিক নালী আছে, পৌষ্টিক গ্রন্থি কেন নাই, তোমার এখানে মনে করো যে খাবারগুলো যা আছে এটা পরিপাক একবার আগের থেকে পূর্বে থেকে চলে আসে এবং রক্তে তো কোনো পরিপাক হয় না, এই জন্য এখানে পৌষ্টিক গ্রন্থির দরকার হয় না। তারপর সিলোম বেইন, কারণ কি এখানে সিলোমের চারটা যে বৈশিষ্ট্য দরকার তার মধ্যে দুটো অনুপস্থিত, এই জন্য এটাকে বলতেছি সিলোম বেইন। এবং এখানে শিকাগোষ মানে তোমার রেচনাঙ্গ হিসেবে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর উভয়লিঙ্গ স্নায়ুরজ্জু প্রোটোনেফ্রিডিয়া, এটাতে এখনই দেখালাম আর একবার। এখন আমরা দেখবো তোমার হলো কি লার্ভা। তো লার্ভাটাকে আমরা কয়েকটা ভাগে ভাগ করছি। একটা হলো তোমার হলো রেডিয়া, একটা হলো সার্কারিয়া, একটা হলো স্পোরোসিস্ট, আর একটা হলো সিস্টিসার্কাস। তো প্রথমে আমরা দেখবো হলো রেডিয়া। ধরো এই যে এটা একটা প্রাণী,
এই যে প্রাণীটাকে আমরা রেডিয়াল দ্বারা কি বুঝি, দেখো তো, রেডিয়াল দ্বারা বুঝি হলো আমরা কি অরিও, এবং রেডিয়াস শব্দ দ্বারা বুঝি হলো ব্যাসার্ধ। ব্যাসার্ধ অর্থাৎ রেডিয়া দ্বারা বোঝাচ্ছে কি যে এনে ব্যাসার্ধ বরাবর লম্ব অক্ষ বরাবর যাবে এবং ব্যাসার্ধ বরাবর কাটতে থাকবে, এটাকে আমরা বলতেছিল রেডিয়া। তো এই যে এখানে লম্ব বরাবর কিভাবে চারপাশে এইভাবে ভাগ করতে থাকবে, এটাকে আমরা বলতেছি হলো তোমার রেডিয়া। তাহলে রেডিয়াল লাভা দেখতে কেমন, এই যে এরকম, এবং এটা কি করবো লম্ব অক্ষ বরাবর সুন্দরভাবে ভাগ করতে থাকবে, কি বরাবর ব্যাসার্ধ বরাবর ভাগ করতে থাকবে। এরপর আমরা দেখবো হলো তোমার হলো সার্কারিয়া। ধরো এটা একটা গোল আকৃতির প্রাণী, এটা একটা গোল আকৃতির প্রাণী। শব্দটার দিকে তুমি খেয়াল করো, বলছে হলো সার্কারিয়া, এই যে সার্কারিয়া। তো বলছে সার, এখানে আমরা জানি কি সার কি শব্দের অর্থ হলো লেজ, কি বললাম টেল। সার কি শব্দের অর্থ কি লেজ। তাহলে দেখো তো এখানে কি লেজ বিদ্যমান আছে, হ্যাঁ এই যে এখানে লেজ বিদ্যমান আছে। তাহলে সার কি দ্বারা বুঝলাম কি লেজ, তাহলে লেজ পাইছি। এবং এই প্রাণীটাকে দেখতে লেজ আকৃতি আছে দেখে এটাকে আমরা বলতেছি হলো কি সার্কারিয়া। তাহলে বুঝতে পারছো শব্দের ভিতরে সার্কারিয়া মানে সার কি শব্দ আছে, মানে কি সার কি মানে কি লেজ, মানে যে প্রাণীতে লেজ থাকবে তাকে আমরা বলতেছি হলো কি সার্কারিয়া। এরপর আমরা দেখবো হলো তোমার হলো স্পোরোসিস্ট। স্পোরোসিস্ট দেখতে কেমন, ধরো যে এরকম, এরকম স্পোর সিস্টেম, গোল স্কুল সিস্টেম, এরকম গোল গোল সিস্টেম একটা স্পোর। তো বলছি স্পোরোসিস্ট, স্পোরোসিস্ট সিস্ট দ্বারা বোঝাচ্ছে কি থলি, এই দেখো থলি সিস্টেম, প্রত্যেকটা থলি সিস্টেম। স্পোর দ্বারা বোঝাচ্ছে কি সিট, অর্থাৎ বীজ। প্রাথমিক অবস্থায় যেখান থেকে শুরু হয়, গাছপালা যা কিছু আমরা তৈরি করি প্রাথমিক অবস্থায় বীজ থেকে তৈরি হয়, প্রাথমিক অবস্থায় যেখান থেকে তৈরি হয় তাকে বলতেছে আমরা কি স্পোর। এবং সিস্ট মানে কি থলি, অর্থাৎ যে প্রাণীটিতে থলি সিস্টেমে থাকবে এবং বীজ অবস্থানের মতো দেখা যাবে তাকে বলতেছে আমরা কি স্পোরোসিস্ট। তাহলে স্পোরোসিস্ট শব্দটা বুঝছো, হ্যাঁ। এখন আমি তোমাদের বলবো সিস্টি সার্কাস। তো বলে দিছে সিস্টি সার্কাস, সিস্টি সার্কাস। তো এরকম সার কি, সার কি দ্বারা বোঝাচ্ছে কি লেজ। সিস্ট মানে তোমার কি গোল, কি বললাম গোল বা থলি। তাহলে বোঝা যাচ্ছে কি ধরো এই যে এরকম একটা আবরণ এবার থাকবে, এবার এনে কি হবে এই যে লেজ সৃষ্টি হবে। এটা একটা কি থলি, আর এটা কি বলা হয় কি লেজ। তার মানে আমরা বুঝলাম কি যে এটা হলো কি তোমার সিস্টো সার্কাস। এখন আমি যদি তোমাকে চারটা চিত্রকে দেখাই, দেখো চারটা চিত্রকে যদি তোমাকে আমি উপস্থাপন করি, প্রথমে বলছিলাম রেডিয়া, প্রথমে বলছিলাম কি রেডিয়া, এই যে এরকম, এটা কি রেডিয়া। তারপর তোমার বললাম কি সার্কারিয়া, করে দেখলাম এভাবে। এরপর তোমাকে সার্কারিয়া, তারপর দেখলাম হলো কি স্পোরোসিস্ট, এগুলো কি স্পোরোসিস্ট। এবং এট লাস্ট দেখলাম কি সিস্টি সার্কাস, এটা হলো কি সিস্টি সার্কাস। সার্কাস তাহলে এখানে রেডিয়া মানে কি সমানভাবে লম্ব বরাবর ভাগ করতেছে, এটাকে বলতেছে আমরা রেডিয়া। আর এটা হলো তোমার সার্কারিয়া, এই যে লেজ আছে সার্কি, এটা হলো লেজ, আর এটা হলো স্পোরোসিস্ট থলি আছে, এবং স্পোর মানে কি বীজ আছে, আর সিস্টি মানে থলি, এবং সার্কি মানে লেজ, যেটা এটা হলো তোমার হলো লার্ভার প্রকারভেদ। আমরা এখন সর্বশেষ পর্যায়ে চলে যাব, এবং সর্বশেষ পর্যায়টাকে আমরা বলতেছি
তোমার হলো শামুক জ্বর। কি বলতেছি? শামুক জ্বর। ধরো এক ধরনের শামুক আছে, শামুকটা দেখতে এরকম এরকম। এখানে এক ধরনের পদার্থ থাকে, জীবাণু থাকে। দেখো আমরা ম্যালেরিয়া যখন পড়বো তখন আমরা দেখবো ম্যালেরিয়া কি আমাদের জ্বর আসতে, মনে করো জ্বর আসায় আর কি। তো এখানে দেখো এই যে আমাদের শামুক জ্বর বলতেছি, কি বলতেছি? শামুক জ্বর। অর্থাৎ কি শামুক থেকে যদি মানুষের জ্বর হয় তাকে বলতে শামুক জ্বর। দেখো আমরা কি করি অনেক সময় গ্রাম অঞ্চলে, দেখো হয় তোমার নদীতে বা বন্যার পানিতে বা বৃষ্টিতে কি হয়, মানুষ গোসল করে, তারপর তোমার থালা বাসন ধোয়, এই যে এত কিছু তো করতেছে, করার পর দেখা যায় তারা রোগে আক্রান্ত হচ্ছে। এর কারণটা কি? মূলত কারণটা হচ্ছে হলো তোমার শামুক জ্বরের কারণে। একে বলা হয় কি স্নেল ফিভার। স্নেল ফিভার বলা হয়ে থাকে এই শামুক জ্বরকে। তো মূলত এই শামুক জ্বর আসার পিছনে মূল কারণটা কি, কোন জীবাণুর কারণে হয়ে থাকে? সেটা হলো কি সিস্টোসোমিয়া। কার কারণে? সিস্টোসোমিয়ার কারণে। তো এটা আবার যদি তুমি পূর্ণাঙ্গভাবে তুমি যদি লেখো তোমার এটাকে, তাহলে এটাকে আমরা বলবো কি সিস্টোসোমা ম্যানসনি। কি বলবো? সিস্টোসোমা এটাকে আমরা বলতেছি সিস্টোসোমা ম্যানসনি। অর্থাৎ এই যে এখানে যে পদার্থটা থাকে এটা হলো সিস্টোসোমা ম্যানসনি। পোলাপান যখন গোসল দেয় তখন এটা কি হয়, এটা মনে করো কি ওই গোসলের মাধ্যমে শরীরের ভিতরে প্রবেশ করলো। তো শরীরের ভিতরে প্রবেশ করলেই তো হবে না, শরীরের ভিতরে কই গেলে জ্বর আসবে? রক্তে। রক্তে গেলে দেন তারপর কি আসবে? জ্বর আসবে। এই জ্বরটা আসলো, এটা কি জন্য আসলো? সামগ্রিক কারণে। এবং কার কারণে? এই যে সিস্টোসোমা ম্যানসনির কারণে। এই জন্য এটাকে আমরা বলতেছি হলো কি সিস্টোসোমিয়াসিস। কি বলতেছি আমরা? সিস্টোসোমিয়াসিস। আর এটাকে আবার আরেক নামে বলা হয়, সেটাকে বলা হয় মানুষের রক্ত কীট। তাহলে কি বলা হয়? মানুষের রক্ত কীট। তাহলে সিস্টোসোমা ম্যানসনির কারণে কি হয়? শামুক জ্বর হয়ে থাকে। এবং এটাকে স্নেল ফিভার বলা হয় এবং এটাকে মানুষের রক্তকীটও বলা হয়ে থাকে। এটাই ছিল তোমার হলো কি তোমার ওই যে প্লাটিহেলমিনথিসের পূর্ণাঙ্গ আলোচনা। এখন আমি সর্বশেষ যে টপিকটা মানে চিত্রটা একটু ব্যাখ্যা করে দিব, সেটা হলো তোমার এই যে এখানে আমি কি বললাম, এটা আমরা সাকার পড়লাম, এই যে সাকার, তারপর হুক এখানে এটুকু পড়লাম, তারপর এটা কি হিসাবে কাজ করলো তোমার এখানে যে স্নায়ুরোধ হিসেবে কাজ করলো, আর এটা কি পাচের হিসেবে কাজ করলো। ভিতরে যেটা আছে এটা কি? এটা হলো তোমার হলো পৌষ্টিক নালী হিসেবে কাজ করে। এবং এখানে এটাকে আমরা কি বলি যে পৌষ্টিক নালী হিসেবে কাজ করে এবং ফাঁকা গহ্বর আছে, পরিপাককে খুব গুরুত্বপূর্ণ পালন করে এবং সংবহন করে। এই জন্য এটাকে আমরা বলতেছি গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি। তাহলে গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি কোনটাকে বলতেছি আমরা? তোমার ওই যে ফাঁকা যে গহ্বরটা আছে সেটাকে আমরা বলতেছি হলো গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি। এবং তোমার এটাই ছিল তোমার হলো প্লাটিহেলমিনথিসের ফুল আলোচনা। আশা করি তোমরা যদি এই লেকচারটা সুন্দরভাবে করে থাকো, প্রত্যেকটা শব্দের ব্যাখ্যা করতে পারবা এবং তোমাদের বেসিকটা একদম ক্লিয়ার হয়ে গেল এবং যে কোনো জায়গাতে তোমরা অ্যান্সার করতে পারবা। এখন আমি তোমাদের যে পড়ালাম প্লাটিহেলমিনথিস, এখন আমরা দেখবো যে এখানে বিভিন্ন ভার্সিটি তারপর মেডিকেলে কি কি কোশ্চেন আসে, আমরা একটু অ্যানালাইসিস করি। দেখো তো প্রথম কোশ্চেন দেখো এখানে বলা আছে কি কোন পর্বের প্রাণীতে টিস্যু অঙ্গ মাত্রার গঠন সর্বপ্রথম আবির্ভূত হয়। প্রথমেই বলছে কি দেখো টিস্যু অঙ্গ। তা আমরা যখন সংগঠন পড়লাম সেখানে আমরা টিস্যু অঙ্গ সুন্দর করে পড়াইছি। আবার যখন এই মাত্র আমরা প্লাটিহেলমিনথিস পড়ালাম সেখানেও আমরা কি বললাম? এই টিস্যু অঙ্গনে ব্যাখ্যা দিছি। তো বলছে যে কোন পর্বের প্রাণীতে টিস্যু অঙ্গ মাত্রার গঠন সর্বপ্রথম আবির্ভূত হয়। তা আমরা কি বললাম? কোষ, টিস্যু, অঙ্গ। তো টিস্যু অঙ্গ বলছে, তাহলে এদের 3 নাম্বার চলতেছে। তাহলে কি পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথিস। তাহলে দেখো তো এটা কি হবে? প্লাটিহেলমিনথিস। আমি আর ওদিকে গেলাম না। তো দ্বিতীয়টা দেখো এখানে বলছে কি কোন পর্বের প্রাণীরা অ্যাসিলোমেন্ট। আচ্ছা এখানে বলছে কি দ্বারা আমরা কি বুঝি? নাই। আর সিলোমেট মানে কি যেখানে কি সিলোম আছে, তাহলে দ্বারা বোঝাচ্ছে নাই। সিলোম বলতে আমরা তো পড়াইছি, তাহলে অ্যাসিলোমেন্ট মানে কি যেখানে সিলোম নাই। তো দেখো আমরা সিলোমের 4টা বৈশিষ্ট্য পড়ছি, যে যেখানে আমরা 4টা বৈশিষ্ট্য এখানে দেখি প্লাটিহেলমিনথিসে 2টা বৈশিষ্ট্য নাই, যেটা দেখে আমরা প্যারাটাল বা ভিসেরাল এখানে একটা জিনিস অনুপস্থিত দেখতে পারি। এই জন্য আমরা বলি কি যে প্লাটিহেলমিনথিসকে বলি আমরা অ্যাসিলোমেন্ট। এটা আমরা প্লাটিহেলমিনথিস আমরা পড়াইছি। তো এখানে বলছে কোন পর্বের প্রাণীরা অ্যাসিলোমেন্ট, তাহলে অ্যাসিলোমেন্ট কোনটা?
তোমার যে প্লাটিহেল মেন্থিস। এছাড়াও অ্যাসিলোমেন আরো কি কি আছে তোমরা, এছাড়াও তোমার আছে হলো কি পরিফেরা নিডারিয়া। কিন্তু দেখো অপশনে কি তোমার কি পরিফেরা আছে, নিডারিয়া আছে? নাই, শুধু আছে কি প্লাটিহেল মেন্থিস, এই জন্য আমি এটা দিছি। তৃতীয় কোশ্চেন দেখো বলছে কি নিচের কোনটি অ্যাসিলোমেন। একই কোশ্চেন, এটা কোথায় দিছে তোমার তোমার ঢাকা ভার্সিটি এ ইউনিটে দিছে, আবার রাজশাহী ভার্সিটিতে দিছে। তো নিচের কোনটি অ্যাসিলোমেন্ট। তো দেখো এখানে কি বলছে, তানিয়া সোলিয়াম, এগুলো বলছে কি তাদের প্রাণীর বৈজ্ঞানিক নাম দিছে। তো বৈজ্ঞানিক নাম যখন আমরা পড়ছি তখন আমরা বলছিলাম যে তানিয়া সোলিয়াম এটা এক ধরনের ফিতাকর্মী, এটা তোমার কার ভিতরে পড়ে প্লাটিহেল মেন্থিসে পড়ে। তারপর বাকি যেগুলো বলছিলাম এগুলো আমি ব্যাখ্যা দিছিলাম, যেমন উসিরিয়া ব্যানক্রফটি, এগুলা তোমার পরবর্তী পর্ব যেগুলো আছে এগুলাতে পড়ে যায়। তাহলে এটা অ্যান্সার কি হবে, তানিয়া সোলিয়াম। এরপর চতুর্থ কোশ্চেন হলো ফ্লেম সেল। আচ্ছা ফ্লেম সেল তো মাত্র আমরা বলে আসলাম যে শিকাকোষ, একটা শিকাকোষ দেখতে কেমন, কোথায় থাকে, কিভাবে হয়, এটা তো আমরা ক্লাসে বলে দিয়ে যাচ্ছি। তাহলে এটা যদি বলে যে শিকাকোষ হলো ফ্লেম সেল, এটা কোথায় অবস্থিত, চোখ বন্ধ করে তুমি অ্যান্সার কি দিবা, প্লাটিহেল মেন্থিস। তো দেখো এখানে আছে উদাহরণ আছে হলো নিডারিয়া, প্লাটিহেল মেন্থিস, নেমাটোডা, মোলাস্কা। তাহলে এখানে অ্যান্সার কি হবে, প্লাটিহেল মেন্থিস। তারপর আর একটা প্রশ্ন দেখো, প্লাটিহেল মেন্থিস পর্বের প্রাণীরা কোন ধরনের। দেখো আমরা প্লাটিহেল মেন্থিস পর্বের প্রাণীরা কি বলছিলাম, সিলোম যদি পড়ি তাহলে সেখানে আমরা বলছিলাম কি অ্যাসিলোমেন। তো এখানে তো সিলোমের ওইগুলাই দিছে, দেখো অ্যাসিলোমেন, ইউসিলোমেন, সুডোসিলোমেন, সুবাসিলোমেন। তাহলে এটা চোখ বন্ধ করে আমরা কি দিব, অ্যাসিলোমেন। তারপরে প্রশ্ন দেখো ফিতাকৃমি কি ধরনের প্রাণী। আচ্ছা আমরা প্লাটিহেল মেন্থিস, এখানে প্লাটি দ্বারা বলছিলাম প্লেট। প্লেট দেখতে কেমন, তোমার আর দেখতে আমরা দেখি হলো কি একবার চওড়া আকৃতি, যেটা আমরা দেখতেছি হলো ফিতার মতো দেখতে। তো এখানে আমরা যখন ব্যাখ্যা দিছিলাম সুন্দর করে প্লাটিহেল মেন্থিস, এখানে ব্যাখ্যাগুলো সুন্দরভাবে দিছিলাম। তাহলে আমরা এখানে প্রথমে প্রশ্ন বলছে ফিতাকৃমি কি ধরনের, তাহলে ফিতাকৃমি এটা প্লেট ওখান থেকে আসছে, তাহলে প্লাটিহেল মেন্থিস হবে ফিতাকৃমি। তাহলে প্রশ্ন বলছে ফিতাকৃমি কি ধরনের প্রাণী, একস্তরী, দ্বিস্তরী, ত্রিস্তরী না স্তরবিহীন। তাহলে প্লাটিহেল মেন্থিস কয় স্তরী, দেখো এক হলো পরিফেরা, দুই হলো নিডারিয়া, তিন হলো প্লাটিহেল মেন্থিস। আর ত্রিস্তরী শুরু হয় সর্বপ্রথম কই থেকে, প্লাটিহেল মেন্থিস থেকে। তাহলে কি বললাম, তোমার ত্রিস্তরী সর্বপ্রথম শুরু হয় কই থেকে, প্লাটিহেল মেন্থিস থেকে। তাহলে এখানে কি বলবো, ফিতাকৃমি কি ধরনের, আর আমরা জানি প্লাটিহেল মেন্থিস মানে কি প্লেট দ্বারা বোঝাচ্ছে ফিতা, এই জন্য ওখানে হবে কি ফিতাকৃমি। তাহলে কি ধরনের প্রাণী, এটা হবে কি ত্রিস্তরী। পরের প্রশ্ন দেখো প্রাণী জগতে প্রথম ত্রিস্তরী প্রাণী কি। দেখো আমি এই মাত্র বলে আসলাম যে ত্রিস্তরী শুরু হয় হলো প্লাটিহেল মেন্থিস থেকে, তাহলে এখানে বলছে প্রথম, তা বলছে ত্রিস্তরী। তাহলে চোখ বন্ধ করে আমরা কি দিব, প্লাটিহেল মেন্থিস, কারণ মাত্র আমি এখনই বলে আসলাম। এট লাস্ট প্রশ্ন বলছে কোনটি সরলতম ত্রিস্তরী প্রাণী। এখন কথা হলো ভাইয়া এখানে যদি ত্রিস্তরী না থাকতো, শুধু যদি সরলতম থাকতো তাহলে আমরা দিতাম কি পরিফেরা, কারণ সরলতম আমরা প্রথম দেখতে পারি হলো কি পরিফেরাতে। কিন্তু এখানে বলেই দিছে ত্রিস্তরী, ত্রিস্তরী প্রথম শুরু হয় কই থেকে, প্লাটিহেল মেন্থিস থেকে। এই জন্য আমরা এটাকে বলবো কি ত্রিস্তরী প্রাণী পর্ব শুরু হয় কই থেকে, প্লাটিহেল মেন্থিস থেকে। তা আমি এইভাবে, এগুলো কোশ্চেন তো মাত্র কয়েকটা, এরকম হাজার হাজার বা শত শত কোশ্চেন যদি তোমাকে দেওয়া হয়, তুমি যদি আমার প্লাটিহেল মেন্থিসের ক্লাসটা করো, তুমি নির্দ্বিধায় সবগুলো কোশ্চেন তুমি কি সলভ করতে পারবা, এবং তোমার কোনো আর মনে করো কি সংশয় বোধ হবে না যে আসলে আমি কি পারবো কি পারবো না। অবশ্যই তোমরা ক্লাসগুলো দেখবা, বন্ধুদেরকে বলে দিবা, ইনশাল্লাহ দেখবা যে তোমরা এভাবে ধীরে ধীরে যদি চলে দাও অবশ্যই সবাই একটা সঠিক জ্ঞানটা পাবে, এবং প্রত্যেকটা প্রশ্ন ভালোভাবে সলভ করতে পারবে, এবং তোমরা নিজেরাই বুঝতে পারবে যে আসলে বায়োলজি জিনিসটা কেমন আর কিভাবে পড়তে হয়।